একদম টিভিতে বলছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। আমি ওকে ভালোবাসি। আমি রাজনীতি করতে ইচ্ছে হয় যাকে দেখে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমি আপনাকে ক্লিয়ার করে দিই যে এই যে আমাদের রাজ্যে যে পরিস্থিতি দেখছেন, এমপি এমএলএরা ভেঙে যাচ্ছে, তো এই ভেঙে যাওয়ার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদেরকে জানি না কতটা বোঝাতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। দেখুন, এই যে ভাঙছে, ফাটল ধরছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাতে ডিরেক্টলি কোনো পার্টির কি লাভ হচ্ছে বা তৃণমূলকে ভেঙে কেউ কিছু পাচ্ছে কিনা সেটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে যে ভাঙছে বা আমাদের মাইন্ডের ব্যাক অফ দ্য মাইন্ডে যে কাজ করছে, কেউ এটা করাচ্ছে, তার ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে, তাদের ইন্টেনশন ক্লিয়ার, তাদের টার্গেট ক্লিয়ার, যে আমাদের যখনই অমুক ভোটার ফুলফিল হবে বা আমাদের যখনই টার্গেটটা ফুলফিল হওয়ার দিকে এগোবে, তার জন্য যা যা করা দরকার আমাদের কিন্তু টার্গেট ক্লিয়ার আছে, যে আমাদের ওই টার্গেটটা ফিল করতে গেলে এটা একটা করা দরকার, তোমরা সেটা করবো। ভালো করে বুঝুন আমি কি বলছি, যে আমাদের অমুক টার্গেট আছে, আমাদের সিএএ কে নিয়ে গোটা রাজ্যে অ্যাপ্লাই করানোর আছে, তো সিএএ এর জন্য মানুষের মাইন্ডের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি চলছে, তো আমরা সেটাকে ক্লিয়ার কি করে করবো? তো বিভিন্ন পডকাস্ট এবং মিডিয়ার মাধ্যমে আমরা নেগেটিভটাকে স্টপ করে অ্যাকচুয়াল কি রিপোর্ট সেটা প্রেজেন্ট করবো, মানে টার্গেট কি ফুলফিল করা, যে সিএএ কতটা ভ্যালিড এটা দেখানো। সেরকমই ডিলিমিটেশন আপনাদের মনে পড়ছে 2026-এর এপ্রিলেই দুটো বিল, উমেন রিজার্ভেশন আর ডিলিমিটেশন, পেশ হয়েছিল পার্লামেন্টে। সেখানে কিন্তু আটকে যায়, কারণ 2/3 মেজরিটি না পেলে এই বিল পাস করা সম্ভব নয়। আর আমি বরাবর ফলো করেছি, আমি জানি না আমি সঠিক কিনা, আপনারা আমাকে মানে বুঝিয়ে দেবেন যদি আমি ভুল হয়ে থাকি। আমি দেখেছি বিজেপি পার্টির টার্গেট সেট করে দেয়, তারা টার্গেটের প্রতি বেশি ফোকাসড। 370 তুলতে হবে, আর্টিকেল 35A তুলতে হবে, রাম মন্দির করতে হবে। সেম ভাবে আপনারা বুঝবেন যে বেঙ্গল ইলেকশনে কিন্তু এই ম্যাজিকটাই কাজ করেছে, কারণ তৃণমূল কংগ্রেসকে সরকারে আনবো তার কোনো মোটো ক্লিয়ার ছিল না, মানে তাদের মোটিভ কি, তাদের ইন্টেনশন কি, মানে তৃণমূল কংগ্রেস সরকারে এলে আমরা কি পাবো, এটা তৃণমূল কংগ্রেস বোঝাতে পারেনি। কিন্তু বিজেপি বোঝাতে পেরেছে যে যেহেতু আমরা যখনই কেন্দ্র থেকে কোনো প্রকল্প দিই বা আমরা যখনই কোনো বিল নিয়ে সামনে আসি, এরা শুধু বিরোধিতা করে, তারা এটা দেখে না যে বিলটা ঠিক না ভুল, মমতা ব্যানার্জি বিরোধিতাই করে। সুতরাং কেন্দ্র থেকে যদি কোনোদিন শিল্প আসেও, তাহলে এরা কিন্তু বিরোধিতা করবে। এই ব্যাপারটা মানুষ কিন্তু খেয়েছে, কারণ বিজেপির ইন্টেনশন ক্লিয়ার ছিল, যে ক্লিয়ার কথাটা আপনাদের মাইন্ড অব্দি পৌঁছতে পেরেছে। তারপরেও দেখলাম যে বিজেপি সরকার গড়ার পর 12টা পাকা ফর্মের জন্য একাধিক জেগে উঠেছিল সেই সোশ্যাল মিডিয়ার সেনারা তৃণমূল কংগ্রেসের। তো সেই ভুলটা ভাঙার জন্য 1 রাউন্ড টাকা কিন্তু ছেড়ে দিয়ে গভর্নমেন্ট বুঝিয়ে দিয়েছে যে আমরা টাকা দেবো, কিন্তু ভেরিফাই করে দেবো। বলতে কি চাইছি, ইন্টেনশন ক্লিয়ার ছিল, ইন্টেনশন এখানেও ক্লিয়ার আছে। যেমন খেলা আমাদের রাজ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে, সেই রকমই খেলা কিন্তু হচ্ছে এদিকে তামিলনাড়ুতে ডিএমকে এর সাথে। যেখানে আমাদের এখানে কি এমপি গুলোকে দেখছি কি 19টা এমপি এখন নড়বড় নড়বড় করছে, কি হতে পারে যে কেন্দ্র কিছু করলে, মানে কেন্দ্রের সাপোর্টে যাচ্ছে, বিজেপির সাপোর্টে যাচ্ছে। এখানে যেমন আপনারা ভাঙন দেখতে পাচ্ছেন, সেরকমই তামিলনাড়ুতে ডিএমকে তে ভাঙন চলছে। 22টা এমপি তারা কেন্দ্রমুখী হয়ে গেছে। কেমন খেলা হয়েছে, কারণ তামিলনাড়ুতে ওই যে নাম রয়েছে না থালাপতি বিজয়, যে নতুন যে দলটা হয়েছে টিভি কি যেন টিভি কে, তার সরকার চলে এসেছে না, এখানেও মানে বিরাট টুইস্ট আছে, আমি বলবো আপনাদেরকে। তো তাদের সরকার চলে এসেছে, মানে তাদের এমএলএ এবার এমপিরা কি 2024-এ জিতেছে, মাত্র 2 বছর টাইম পেয়েছে, ঠিকঠাক করে এনজয় করতে পারছে না, এনজয় করার কথা 29 পর্যন্ত, কিন্তু এনজয় করতে পারছে না কারণ সরকার পরিবর্তন হয়ে গেছে। ভালো করে ম্যাচ করুন, তামিলনাড়ুতে থালাপাতির সরকার চলে এসেছে, তার মানে ডিএমকে 22টা এমএলএ কিন্তু এখন হয়ে গেছে বেচারা, এখন হয়ে গেছে মা বাবা হারা। তো তারা এখন কেন্দ্র এবার যখন দেখেছে তারা বেচারা, তারা মা বাবা হারা, তখন কেন্দ্র কিন্তু তাদের সঙ্গে ফোনে বলুন বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা স্টার্ট করে দিয়েছে। সেম ভাবে আমাদের রাজ্যেরও 19টা এমপি কিন্তু কেন্দ্রের সাথে যোগাযোগে আছে, তাহলে 22+19। এইবার কেন্দ্র সরকার বলা শুরু করেছে, সেই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সামনে এসে বলেছিলেন যে আজ আমি বিল পাস করতে পারলাম না, কিন্তু এমন সময় আসবে যেদিন আমি বিল পাস করব, দেখিয়ে দেব আমি এখানে থামবো না, আমার কিন্তু বিল আমি পাস করিয়েই ছাড়বো, মানুষ আমাদেরকে সমর্থন করবে। মানে তাদের ইন্টেনশন কতটা শার্প ছিল সেটা ভাবুন, যে পাস করাতে হবে উমেন রিজার্ভেশন প্লাস ডিলিমিটেশন। ডিলিমিটেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট, জনবিন্যাস অনুযায়ী সিট গুলোকে ভাগ করা, যার মাধ্যমে কি হবে, সিট সংখ্যা বাড়বে, যেটা 543 রয়েছে সেটা বেড়ে মেবি 800 সামথিং হয়ে যেতে পারে। দরকারও তো তাই ভাই, একটা স্কুলের একটা ঘরে 300টা স্টুডেন্ট রয়েছে, তার পিছু একটা টিচার যেভাবে মনিটর করতে পারবে, 50টা স্টুডেন্টের পিছনে একটা টিচার তার থেকে অনেক বেটার মনিটর করতে পারবে। উই নিড বেটার ফেসিলিটিস, তো আমাদের তো সেটা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের ইন্টেনশন ক্লিয়ার ছিল, এবং কেন্দ্রের দিক থেকে এখন ডিলিমিটেশনের কথা শুরু হয়ে গেছে, যে ভোটিং এর টাইমে আমরা যে 2/3 মেজরিটি পাইনি, আমরা যে বিলটা পাস করাতে পারিনি, এইবার ডিএমকে এর 22 জন এবং তৃণমূল কংগ্রেসের 19 জনকে একত্রিত করে আমাদের যে অলরেডি 298টা ভোট আমরা পেয়েছি, প্লাস
লোকাল কিছু দল রয়েছে তাদের এমপির সাথেও যোগাযোগ করা স্টার্ট করে দিয়েছে, মানে খুব শীঘ্রই ডিলিমিটেশন এবং উমেন রিজার্ভেশন বিল যেটা রয়েছে সেটার প্রতি কেন্দ্র কতটা ফোকাস এবং সেটাই পাস করানোর জন্য এখন এমপিদের সাথে যোগাযোগ করাও স্টার্ট হয়ে গেছে। বা তৃণমূল কংগ্রেসের তো অপশন নেই। এবার মজার টুইস্ট কি জানেন তো, এই সেই তৃণমূল কংগ্রেস যে একটা সময় বলেছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা চাই না, এই সেই মমতা ব্যানার্জি যে একটা সময় বলেছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন আমরা চাই না, আজ যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতো তো সুবিধা কে পেত? অনাথ হয়ে গেছে না এমপিরা। ভালো করে বুঝুন, 2024-এ এমপি জেতার পর তাদের তো টার্ম 2029 অব্দি এনজয় করার কথা, মানুষের হয়ে কাজ করার কথা, পাওয়ার এনজয় করার কথা। কিন্তু আজকে নিহাতি ওয়ান নেশন ওয়ান ইলেকশন নেই বলে তারা টার্মটা 2 বছর এনজয় করতে পেরেছে। এইবার মাথা শুরু করছে যে আমরা তো ভাই অনাথ, আমরা এবার কি করব, আমরা তাল পারছি না, আমরা দিশেহারা। তো এই দিশেহারা পরিস্থিতিতে যদি পিঠ থেকে একটু ব্যাকে কেউ সাপোর্ট দিয়ে দেয় তো খুব স্বাভাবিক কেন্দ্র যখন বিল প্রস্তাব করবে তখন এই সেই তৃণমূলের এমপিরা যারা গিয়ে ভোট দিয়ে আসবে কেন্দ্রের সাপোর্টে, এই সেই ডিএমকে এমপিরা যারা গিয়ে ভোট দিয়ে আসবে কেন্দ্রের সাপোর্টে। ডিএমকে কথা বলে দিয়ে আমি আপনাদেরকে মনে করাতে চাই, মনে পড়ে এমকে স্ট্যালিনের কথা? আমি ভিডিও করেছিলাম, বহুত পুরনো ভিডিও সেটা, যার ছেলে যার নাম হচ্ছে এই যে উদয়নিধি স্ট্যালিন, তিনি বলেছিলেন যে সনাতন হচ্ছে একটা ম্যালেরিয়া রোগের সাথে তুলনা করেছিলেন সনাতনের। বলেছিলেন এই সনাতন শেষ হয়ে যাওয়া দরকার, এই হিন্দুদের শেষ হয়ে যাওয়া দরকার, এদের টেকার কথা নয়, এরা একটা ম্যালেরিয়া রোগের মতো চারিদিকে ছড়িয়ে যায়। এত বাজে কথা বলেছিলেন, তখন আমার গা হিড়হিড় করে জ্বালা করেছিল। এইরকম বক্তব্য দিচ্ছে। সনাতনীকে নিয়ে কি করেছি ভাই আমরা, কি করেছি, কার পাকা ধানে মই দিয়েছি আমরা, কি দোষ আমাদের? আজকে দেখুন সময়ের পরিহাস, সনাতনীকে এরকম বলা আর সেই ডিএমকে আজকে অথৈব জলে যাকে বলা হয় পড়ে গেছে, তাদের প্রায় শেষ শেষ এবং 22 জন চলে গেছে কেন্দ্রের দিকে, থালাপাতি সরকার এনজয় করছে। কি করবে এমপিরা? কাজ করতে পারবে না, অবস্থা কি হবে? ফিরাদ হাকিমের মতো হবে। ফিরাদ হাকিম এমএলএ, আজকে উনার নাটক আমি বহুদিন ধরে জানি, কোভিড টাইম থেকে শুরু হয়েছে, অ্যারেস্ট হওয়ার টাইমে বলেছিলেন আমি কাজ করতে পারলাম না, আর আজকেও আমি দেখলাম। আমি জানি না এনারা কি বুঝতে পারছেন না এখনো কি সেই যুগ? যুগ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, আজকাল নাটকের নয়। আমি যা বলছি, আমি আগেও আপনি আমাকে যা দেখেছেন এখনো আমি তাই আছি। আমি আপনাদের সামনে নাটক করতে পারবো না, কারণ ক্যামেরা সোশ্যাল মিডিয়া সেই নাটকের জায়গা তৈরি করতে দেয় না। এই যে চেয়ারের দিকে তাকিয়ে ফিরে হাকিমের কান্না, এই যে আমাকে চেয়ারে বসে কাজ করতে দিল না, মিডিয়াকে বলছেন আপনারা নিজেদের মতো ডেফিনেশন বানিয়ে নিন, মানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনাকে কি কেউ ফোর্স করেছে, কোনো চাপ, আপনারা ডেফিনেশন বানান। মানে কতটা পলিটিক্স জানলে এটা করা যায়? আর একটা সময় এই ফিরোজ হাকিম বলেছিলেন সব ইসলামীকরণ করে দেবো, ধর্ম বলতে একটাই। আমরা তো এসব শুনতে চাই না, আমরা চাই এসব শুনতে। কি বলেছিলেন যে একটা সময় এরকম আসবে যে সব ইসলাম হয়ে যাবে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই, কি সব বলেছিলেন না, বিরাট হাইলাইট হয়েছিল। আজকে দেখুন সেই ফিরোজ হাকিমের অবস্থা। ধর্ম যার যার, ঠিক আছে ভাই, ধর্ম প্রত্যেকের ধর্মকে সম্মান করো। আজকে ডিএমকে এর অবস্থা দেখছি আমি, আজকে ফিরোজ হাকিমেরও চোখে জল ফেলছেন, বলছেন স্বপ্ন নাকি পূরণ করতে পারলেন না নেতাজির। এতদিন কি করছিলেন আপনি? কেন আপনার স্বপ্নের দিকে ফোকাস ছিল না? আপনি কেন ভোট কে গেছিলেন? পাওয়ার দেখে ভোট কে গেছিলেন? আজ মানুষ বুঝিয়ে দিয়েছে কার পাওয়ার আছে কার পাওয়ার নেই। এবার ডায়লগ না মেরে মেন খবরে এবার আসি। তো প্রথম তো আমি আপনাদেরকে বললাম যে ডিলিমিটেশনের জন্য অলরেডি ভাঙন কিন্তু তৃণমূল এবং ডিএমকে দিকে তো শুরু হয়ে গেছে। এবার মজার বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু বাসের পর বাস খাচ্ছেন। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি যাকে 8 তারিখে সিআইডি ভবানী ভবনে তলব করেছেন সই জালিয়াতি মামলায়, একবার করেছিলেন তিনি জাননি, ইগনোর করেছেন, আর বারবার যদি সামন করা হয় আর না যাওয়া হয় তাহলে তার পানিশমেন্ট হচ্ছে জেল, অ্যারেস্ট হয়ে যেতে পারেন। তো সেই অভিষেক ব্যানার্জিকে ভবানী ভবনে আবার তলব করা হয়েছে 8 তারিখে। কেন 8 তারিখে? 7 তারিখে দিল্লি যাবেন না দিদির সঙ্গে? 8 তারিখে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরাট বৈঠক। আগে তো ইন্ডিয়া অ্যালায়েন্সকে পাত্তাই দিতেন না, বলতেন যে কংগ্রেসকে সিটই ছাড়বো না। আর আজকে মমতা ব্যানার্জির কানা ফুসো শোনা যাচ্ছে যে বসিরহাট থেকে দাঁড়াতে চান, কংগ্রেসের সমর্থন চান, যে সিপিএম কে মানে ইগনোর করা হচ্ছিল সেই সিপিএম এর সমর্থন চান। কেমন সময় পরিহাস বলুন, আমার বেশ মজা লাগছে এটা দেখতে। তো সেই অভিষেক ব্যানার্জি যিনি নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে যাবেন, ওনাকে ছেড়ে নাকি দিদি যেতে পারেন না। তো সেই অভিষেক ব্যানার্জিকে সিআইডি বলেছেন 8 তারিখে হাজিরা দিতে হবে সই জালিয়াতি মামলায়। অভিষেক ব্যানার্জি সময় চেয়েছিলেন সিআইডির কাছে যে আমি যেতে পারবো না, আমাকে টাইম দেওয়া হোক। তো সিআইডির সেই নোটিস, সিআইডি বলছে না ওইসব টাইম ফাইম হবে না, ওই দিন আসতেই হবে। তো সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ব্যানার্জি পৌঁছে গেছিলেন হাইকোর্টে। সেই হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চে এই মামলাটি যায়, আরজিটি যায় এবং আরজি খারিজ করে দেওয়া হয়। বলেছেন শুনবো না, টাইম ফাইম হবে না, বিচারপতি বলেছেন সই জালিয়াতি মামলায়। এটার থেকে অবাক করা বিষয় কি জানেন? অগ্রিম মানে যেটাকে বলছে আগাম জামিনের আবেদন পর্যন্ত অভিষেক ব্যানার্জি করেছেন। আপনারা ভাবতে পারছেন যে আগাম জামিনের আবেদন, যেটাকে আপনারা দেখলেন যে আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাস পর্যন্ত আগাম জামিনের আবেদন করেছিল, আজকে অভিষেক ব্যানার্জি পর্যন্ত আগাম জামিনের আবেদন করেছে। আপনারা ভাবতে পারছেন? শুধু তাই নয়, আজকে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ওনার অ্যাডভোকেট দুবার
হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কখন করা হয়? যখন মামলাটি অত্যন্ত জরুরি হয়, যখন জরুরি মানে আমরা আর্জি জানাই যে আমাদের মামলাটি ইমিডিয়েটলি শোনা হোক, ভীষণ হাই ভোল্টেজ মামলা, আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা হাইকোর্টের, যে প্লিজ, হাইকোর্টে প্রচুর মামলা রয়েছে, প্রচুর মামলা পেন্ডিং রয়েছে। তো সেখানে অভিষেক ব্যানার্জি আবারও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে কথা, উনি দৃষ্টি আকর্ষণ করেছেন, দুবার খারিজ করে দেওয়া হয়। বলেছেন কত আর্জেন্সি লাগেনি, সই জালিয়াতি হয়েছে, তো তার জন্য তলব করা হয়েছে, তখন যেতে হবে। এবং এই সেম ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা হিউজ রদবদল হয়েছে, বুঝলেন। এবং আমি দেখলাম একটা রেপুটেড পুরনো মিডিয়া, যথেষ্ট সিনিয়র মিডিয়া, সেখান থেকে খবর করা হয়েছে যে যে অভিষেক ব্যানার্জি নাকি ডানা ছেটে ফেলা হলো। মানে তৃণমূল কংগ্রেসের যে রদবদল, এক ঝটকা হাইকোর্টে খেয়েছে অভিষেক ব্যানার্জি, এবং তারপর বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নাকি ডানা ছেটে ফেলা হলো। তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর রদবদল হয়েছে, জোড়া ফুলের রদবদল হয়েছে, এবার নাকি টিএমসি আবার জেগে উঠবে, এরকম একটা ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে কি ডানা ছেটে ফেলা হলো? তো শুনছি নাকি অভিষেক ব্যানার্জির সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন দোলা সেন আর ডেরেক ওব্রায়ন। ডানা ছাটা হলো না ডানা লাগিয়ে অভিষেক ব্যানার্জিকে ওড়ানো হলো, আমি ওটাই ভাবছি যেটা কোন অ্যাঙ্গেল থেকে ডানা ছাটা আমি জানি না। এবং চেঞ্জ করা হয়েছে, তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এতদিন মনে পড়েনি, এবার চেঞ্জেস হচ্ছে। যুব সংগঠনের সায়নী ঘোষ হয়েছেন, ছাত্র সংগঠনের জন্য তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সাইড করে এখন নতুন ফেস আনা হয়েছে প্রিয়াঙ্কা অধিকারী, শ্রমিক সংগঠনের জন্য মলয় ঘটক, হকার সংগঠনের জন্য মদন মিত্র। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে লিগাল সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়কে। কই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনার তো ছিটে ফোটা দেখতে পেলাম না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিগাল সেলেরও দায়িত্ব দেওয়া হয়নি, যিনি এত চিৎকার করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত জায়গা দেওয়া হয়নি। আজ আমার বলতে মানে আমার কোনো সংশয় নেই, সেটা হচ্ছে দীপক অধিকারী পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। আপনারা জানেন, বিস্ফোরক তথ্য, যে দীপক অধিকারী পর্যন্ত ভোট দেয়নি। এবার আপনারা বলবেন যে অদিতি তুমি এটা কি করে বলতে পারছো যে দীপক অধিকারী ভোট দেয়নি, দেব ভোট দেয়নি, তুমি কি করে জানলে? তো আমি এইভাবেই জানলাম যে যখন থেকে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যিনি টলিগঞ্জের একদম টলি পাড়ার বিরাট বড় হিরো হয়েছিলেন না, দাপট দেখাতেন, তো সেই স্বরূপ বিশ্বাস যে গ্রেফতার হলেন তোলাবাজি আর শিলতাহানির মামলা, তৃণমূলের নেতারা অ্যারেস্ট হবে, শিলতাহানির মামলা লাগু হবে না, এটা হতে পারে না। বিভিন্ন পার্টি অফিস আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অ্যারেস্ট হয়েছেন। তো দীপক অধিকারী কি বলেছেন মিডিয়াকে? বলেছেন আমি বেশি কিছু বলতে চাই না বলেই তিনি বলে দিয়েছেন যে এইবার যদি জিততো তৃণমূল কংগ্রেস, তাহলে স্বরূপ বিশ্বাস মানে বলছেন যে স্বরূপকে আটকানো মুশকিল হতো, আমাকেই ব্যান করে দিত। এইবার যদি তৃণমূল জিততো তাহলে স্বরূপকে আটকানো মুশকিল হতো, আমাকেই ব্যান করে দিত। কাকে ব্যান করতো? দীপক অধিকারীকে ব্যান করতো, দেবকে ব্যান করতো। তো যে ব্যক্তি জানে যে আমি ব্যান হওয়ার আশঙ্কায় রয়েছে, আমাকে ব্যান করে দিতে পারে, সে কি কোনোদিন সেই দলকে ভোট দিতে পারে? তো এই হচ্ছে দীপক অধিকারীর অ্যাকচুয়াল চিত্র, যেখানে ঘাটালের মানুষকে তিনি কিন্তু পাগল বানাতে থেকে গেলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, আর এদিকে নিজে তিনি ওই ভয়ঙ্কর রাজনীতি যাকে বলা হয় যে বিভিন্ন জায়গায় দাদাগিরি, তার শিকার তিনি নিজে বলছেন যে এবার যদি তৃণমূল জিততো তাহলে হয়তো আমাকে ব্যান করে দিত। মানে খুব স্বাভাবিক না, তৃণমূল জিততো আশঙ্কায় যখন রয়েছে তখন তিনি খুব স্বাভাবিক যে ভোটই দেবেন না। আর আজকে ওপেন বলছেন যে আমার কাছে প্রচুর কথা রয়েছে বলার, আমি অনেক কিছু বলতে চাই। ইনফ্যাক্ট বলতে বলতে এটা পর্যন্ত বলে দিলেন যে যখন এই দাদাগিরি করছে স্বরূপ বিশ্বাস, তখন আমরা আর্টিস্ট ফোরামে জানাই, ইমেল করে, কে করে? দীপক অধিকারী নিজে করেছেন, ইমেল করে জানিয়েছেন যে বিভিন্ন দিগ্গজ যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে নাকি ব্যান করে রাখা হয়েছে। তো সেই মেলে তো রেসপন্স হয়নি, এমনকি মমতা ব্যানার্জিকে পর্যন্ত নিজে জানিয়েছেন, তারপরেও রেসপন্স করা হয়নি। তার মানে বুঝতে পারছেন যে দলটার হারাটা কত দরকার ছিল? ওপর মহল সব জানার পরেও রেসপন্স করতো না। আর আজকে তারই নমুনা আপনারা দেখছেন যে শওকত মোল্লা, গানও বেরিয়েছে, মাচ্চর শওকত মাচ্চর। তারপরে বলছেন না যে বোম বাঁধা কাজ ওর মামলায় প্রাইমারি ইনভেস্টিগেশনে বেরিয়েছে যে দেশি বম বাঁধতে গিয়ে যে বিস্ফোরণটা হয়েছিল ভাঙড়ে, সেখানকার মেন অভিযুক্ত এবং ষড়যন্ত্রকারী শওকত মোল্লা পলাতক, মানে এনআইএ পলাতক তকমা দিয়েছে শওকত মোল্লাকে, যিনি বোম বাঁধতেন, মানে এটার কাজই ছিল। ইনফ্যাক্ট প্রাইমারি ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে বিধানসভা ইলেকশনের আগে 2026-এর কথা বলছি আমি, তার আগে এরা বোম বাঁধছিল, দেশি বোম তৈরি করতো। মানে এত বাপরে, একে যদি পরমাণু বানাতে দেওয়া হয় তাহলে হয়তো সেটারও জানতেন যে কি করে বানাতে হয়, এরকম পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে 13 ঘন্টা তল্লাশি পরে শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। শওকত মোল্লা এখন পলাতক, তার ছেলেকে ধরে রাখা হয়েছে। এবং সব থেকে অবাক করার বিষয় হচ্ছে কড়া নজরদারি বিএসএফ কে বলা হয়েছে সীমান্ত এরিয়াতে কড়া নজরদারি দেওয়া হয়েছে, কারণ শওকত মোল্লাও নাকি নদী পার করে বাংলাদেশ যাবার মতো আশঙ্কা রয়েছে। তাহলে এইরকম লোকগুলোকে নিয়ে পার্টি চলতো। শওকত মোল্লাকে বিরাট নামি দামি নাকি নেতা, একদম সেই বিরাট ব্যাপার, মমতা ব্যানার্জি নিজে যাকে বলছেন বোম পারতো, তো তাকে এতটা জায়গা দেওয়া হয়েছিল যে সে বোম বাঁধছে, সব জানার পরেও পার্টি কিছু করবে না। অন্যায় হোক, দুর্নীতি হোক, বোম বাঁধুক, আজকে সেই এনআইএ তদন্তে পলাতক তকমা দেওয়া হয়েছে। মানে এটা কিন্তু এন্ড, এইবার ধরা পড়লে অ্যারেস্ট হওয়া ছাড়া কোনো চান্স নেই। সেই শওকত মোল্লাকে এখন 13 ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং চিমনি তল্লাশি তার চলছে। টিএমসি তো এভাবেই যাওয়ার ছিল, এইভাবে ভাঙন ধরারও ছিল, আর তাই হচ্ছে। মানে
যা হওয়ার ছিল তাই হচ্ছে। আমি তো নিজের চোখে, নিজের সৎ চোখে আমি পুরো ধারাবাহিক দেখছি, পুরো ধ্বংস হচ্ছে একের পর এক, আমি সেটাই দেখছি। এর বাইরে কিছু বলা নেই। আমরা আশাবাদী যে এই যে বিস্ফোরক কাণ্ডে যারা জড়িত এবং মেন অভিযুক্ত যে শওকত মোল্লা, আশা রাখছি আমরা খুব শীঘ্রই ধরা পড়বে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।